আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতেই জানাবো শিরোনাম। পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা। কাতারের ব্যবস্থাপনায় আসছে জার্মান প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স। সন্ধ্যায় আবারও এবার কেয়ারে গেছেন ডাক্তার জুবাইদা ও বিএনপি মহাসচিব। বাদ জুমা দেশ জুড়ে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা। ফ্যাসিবাদী আমলে চিকিৎসার অভাবেই তিনি অসুস্থ হন বললেন মির্জা ফখরুল। দীর্ঘ ৬ বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে, সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। চট্টগ্রামে ইসলামী সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ। বিগত আওয়ামী লীগ সরকারের আলোচনা। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান জামায়াত আমিরের। সব দলের রাজনৈতিক প্রস্তুতির পর নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান নাহিদ ইসলামের। কোনো বিশেষ দলের জন্য ভোট পেছানো যাবে না। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এর প্রধান তার একটা অসুস্থতার কথা আছে, তাদের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যাতে বিবেচনা নেয়, যাতে তফসিল ঘোষণার পরে সবাই নির্বাচনী যাত্রায় নির্বাচনী কার্যক্রম আমরা শুরু করতে পারি। অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বললেন প্রেস সচিব। শেখ হাসিনার বিষয়ে এখনও চিঠির জবাব দেয়নি দিল্লি, জানালেন উপদেষ্টা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে রাজধানীর অনেক ভবন ঝুঁকিপূর্ণ, পেছনে দায় আছে রাজুকেরও বললেন সংস্থাটির চেয়ারম্যান। নকশা মেনে বাড়ি বানানোর আহ্বান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন আর আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। শারীরিক অবস্থার ওপর নির্ভর করে রোববার লন্ডন নেওয়া হতে পারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। কাতার সরকারের ব্যবস্থাপনায় আগামীকাল জার্মান প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে। বিএনপি মহাসচিব জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লন্ডন যাত্রা পেছানো হয়েছে। এদিকে সকালে দেশে ফিরেই শাশুড়ি খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করতে হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। অংশ নেন মেডিকেল বোর্ডের বৈঠকে। শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বিতীয় দফায় দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি থাকলেও এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাত্রা করেন জুবাইদা রহমান। কঠোর নিষেধাজ্ঞা থাকায় রাস্তায় ভিড় করেননি দলীয় নেতাকর্মীরা। এ সময় জুবাইদা রহমানের চোখে মুখে ছিল খালেদা জিয়ার জন্য উদ্বেগ, উৎকণ্ঠা। কারণ কথা ছিল দেশে নেমেই শাশুড়িকে নিয়ে ফের লন্ডনে যাত্রা করবেন তিনি। কিন্তু হঠাৎ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সব ভেস্তে যায়। 12:15 হাসপাতালে পৌঁছেই খালেদা জিয়ার কাছে যান তিনি। শয্যা পাশে কয়েক ঘন্টা অবস্থান করে অংশ নেন মেডিকেল বোর্ডের মিটিংয়ে। পরীক্ষা নিরীক্ষা করেন সব স্বাস্থ্যগত রিপোর্ট। বিকেলে আবার নিজের মায়ের সাথে দেখা করতে ধানমন্ডিও যান তিনি। এর আগে বিএনপি মহাসচিব জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ অবনতি হয় খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির। যান্ত্রিক ত্রুটি থাকায় বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে, তবে তিনি এখনও গুরুতর অসুস্থ। সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। এদিকে সকাল থেকেই বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের আনাগোনা ছিল হাসপাতালের সামনে। এতদিন তাদের প্রিয় নেত্রীর চিকিৎসা নিয়ে উৎকণ্ঠা থাকলেও জুবাইদা রহমানের আগমনে তা কেটে গেছে বলেও জানান নেতাকর্মীরা। তার আশাতে ম্যাডামও তার সুস্থতা আরও বৃদ্ধি পাবে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যেও স্বস্তি ফিরে আসবে আরও দ্বিগুণ গুণে। তিনি কখনোই জনগণের ওপর কোনো অত্যাচার করে নাই। মানুষের প্রতি তার যে একটা ভালোবাসা, সেটা একদম লিগ্যালি। দেশপ্রেমিক আছেন, খুব ভালো লোক আছে, আমরা দোয়া করি আরও ভালো হোক। আগামীকাল বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার কথা রয়েছে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
সন্ধ্যায় এবার কেয়ারে গেছেন বিএনপি মহাসচিব ও ডাক্তার জুবাইদা রহমান। সহকর্মী তানভীর সিদ্দিক টিপু সেখানে আছেন, তিনি বিস্তারিত জানাবেন। টিপু, আপনি সরাসরি ঘটনাস্থলে আছেন, আপনি আমাদের জানাবেন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে চিকিৎসক বা তাদের দলের পক্ষ থেকে নতুন করে কিছু জানানো হয়েছে কিনা? তাজনীন, একেবারে নতুন তথ্য বলতে সেরকম কিছু নেই। দলের পক্ষ থেকে সবশেষ ডাক্তার জাহিদ হোসেন, যিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি যেটি জানিয়েছেন যে খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত অবস্থায় রয়েছে আগের কয়েকদিনের মতোই। এবং এই মুহূর্তে আপনি বলছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তিনি কিছুক্ষণ আগে এভারকেয়ার হাসপাতালে এসেছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এখানে এসেছেন। এবং আগে থেকেই এখানে যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড, সেই বোর্ডের চিকিৎসকরা এখানে অবস্থান করছেন। ফলে এই মুহূর্তে আমরা ধারণা করছি যে যেহেতু ডাক্তার জুবাইদা রহমান এবং যে চিকিৎসক বোর্ডের সদস্যরা তারা ভিতরে আছেন, নিশ্চয়ই হয়তো সেখানে কোনো একটি বৈঠক চলছে এবং সেই বৈঠকের মাধ্যমেই তারা সিদ্ধান্ত নেবেন যে খালেদা জিয়ার সবশেষ শারীরিক পরিস্থিতি কী অবস্থায় আছে বা তাকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি তিনি রয়েছেন কিনা। আপনি জানেন যে আজ সকালেই কিন্তু খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা ছিল, কিন্তু তার গতকাল রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং সেই কারণেই তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি জানিয়েছেন যে এই মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় যে খালেদা জিয়া বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত আছেন, তার শারীরিক অবস্থা সেই পর্যায়ে রয়েছে, তাহলেই কিন্তু মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাজনীন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ টিপু। বাদ জুমা সারা দেশে বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভের জন্য দলমত নির্বিশেষে দোয়া ও প্রার্থনা করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কারারুদ্ধ অবস্থায় চিকিৎসার অভাবেই তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাকে সুস্থ করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন বলেও জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করে অন্তর্বর্তী সরকার। বাদ জুমা বাইতুল মোকাররম জাতীয় মসজিদে খালেদা জিয়ার আরোগ্যের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। তার শারীরিক সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেন সাধারণ মুসল্লিরা। এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানী সহ সারা দেশে দোয়া প্রার্থনার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে জুমার নামাজ আদায় করে দোয়ায় শরীক হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা। জুমার নামাজ শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় হয় মোনাজাত। পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। দলের চেয়ারপারসনের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। সারা দেশে আজকে জুমার নামাজের পরে বাংলাদেশের মানুষেরা দলমত নির্বিশেষে তারা আজকে এই মহান নেত্রীর জন্য, তার আরোগ্য লাভের জন্য, তিনি যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের যে সংকটময় মুহূর্তগুলোকে যেন তার ওই অগত্যে আমরা সবাই অতিক্রম করতে পারি, সেই দোয়া আজকে বাংলাদেশের মানুষ তার কাছে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। দোয়া মোনাজাতে অংশ নিয়ে বিএনপি নেতাকর্মীদের সবাই খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। আল্লাহ পাক যেন আমাদের মাঝে এই রাষ্ট্রের খেদমত করার জন্য এই প্রাণপ্রিয় নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরে আনুক। এই দোয়াই করি যে উনি যেন আবার সুস্থ হয়ে এই দেশের জনগণের নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশ জাতীয় সংসদে গিয়ে আমাদের যেন এই দেশটাকে সুন্দরভাবে সাজাইতে পারে। আমাদের 18 কোটি মানুষের মাতৃসমতুল্য, আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি। সকালে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সদস্য ও নেতৃবৃন্দ। পূজার মাধ্যমে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয় সেখানে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর দোয়া হয়েছে। মন্দির, গির্জা ও প্যাগোডায়ও সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেছেন স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুড়িগ্রাম শহরের সদরপাড়া জামে মসজিদে বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় রুহুল কবির রিজভী বলেন, মায়ের অসুস্থতা সহ সকল বিষয় বিবেচনা করে উপযুক্ত সময়ে দেশে আসবেন তারেক রহমান। এদেশের গণমানুষের নেতা তারেক রহমান আজকে তার মায়ের এই গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে, মানুষের সবকিছু বিবেচনা করে এই সিদ্ধান্ত তো তার, তিনি ঠিক উপযুক্ত সময়ে যখন আশা মনে করবেন ঠিক সেই সময় তিনি আসবেন। জুমার নামাজ শেষে সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার, মসজিদ সহ নগরীর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করেন বিএনপির নেতাকর্মীরা। বরিশাল শহরের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাতে অংশ নেন দলের নেতাকর্মী সহ মুসল্লিরা। খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের সেবা করতে পারেন, সেজন্য সৃষ্টিকর্তার দরবারে দোয়া করেন তারা। বেগম খালেদা জিয়ার জন্য তথা সারা বাংলাদেশের জনগণ তার সুস্থতা কামনার জন্য দোয়া করছে। নির্বাচনের প্রাককালে ওনার খুব প্রয়োজন ছিল, ওনার সুস্বাস্থ্য কামনা করি, উনি দীর্ঘায়িত হোক, রোগ মুক্তি হোক, তার জন্য দোয়া করা হয়েছে। আল্লাহ জানি তাড়াতাড়ি তাকে সুস্থতা দান করে এবং আমাদের মাঝে ফিরিয়ে দেয়, সে যেন আবার আমাদের মাঝে এসে আবার দেশ পরিচালনা করতে পারে। রাজশাহী শহরের বিভিন্ন মসজিদে দোয়ায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসন দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা জানান নেতাকর্মীরা। রংপুর, খুলনা, চট্টগ্রাম ও ময়মনসিংহেও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়েছে। এছাড়া ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, জামালপুর, রাজবাড়ী সহ দেশজুড়েই মসজিদে মসজিদে দোয়া করা হয় খালেদা জিয়ার সুস্থতা কামনায়। তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। এছাড়া বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ তাদের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গণতন্ত্র বিরোধী পরাজিত শক্তির যেন আর পুনরুত্থান না ঘটে, সেজন্য গণতান্ত্রিক শক্তির সর্বাত্মক ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে ফেসবুকে 6 ডিসেম্বর নিয়ে তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার ইতিহাসে স্মরণীয় এই দিনটি। 1990 সালের এই দিনে দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অবসান ঘটে সামরিক স্বৈরশাসনের। 1982 সালে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতিকে অপসারণ করে যে অসাংবিধানিক শাসন কায়েম করেছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ, তার বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনে আপসহীন নেতৃত্ব দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে ছাত্র জনতার দুর্বার গণ আন্দোলন 6 ডিসেম্বর স্বৈরাচারকে পরাজিত করে দেশে ফিরিয়ে আনে বহুদলীয় গণতন্ত্রের মূল্যবোধ। গণতন্ত্র পুনরুদ্ধারের সেই চেতনা আবারও জেগে ওঠে 2024 সালের 5 আগস্ট। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ছাত্র জনতার নতুন জোয়ার ইতিহাসের ধারাবাহিকতায় আরেকটি স্বৈর শাসনের অবসান ঘটায়। বিগত সরকারের আমলে দেশে ব্যাংক ডাকাতি হয়েছে, পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা। বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে স্বৈরাচারী শাসক। চট্টগ্রামে ইসলামী সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আগামীতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে 8 দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ। শুক্রবার বিকেলে নগরীর লাল দিঘি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, বিগত সরকারের আমলে দেশে ব্যাংক ডাকাতি করা হয়েছে, লুট করে পাচার করেছে 28 লাখ কোটি টাকা। এছাড়া স্বৈরাচারী শাসন আমলে দেশের বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে। রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকেও তারা ঠিকমতো দাঁড়াতে দেয়নি। বিচার বিভাগ ধ্বংস করেছে, নির্বাচন কমিশন ধ্বংস করেছে, দুর্নীতি দমন কমিশনকে বদলের নিচে নিয়েছে। সমাবেশে বক্তারা বলেন, পট পরিবর্তনের পরও দেশে এখনও চাঁদাবাজি, খুন, রাহাজানি থেকে শুরু করে নানা অপকর্ম চলছে। আগামী নির্বাচনকে ঘিরে একটি পক্ষ ষড়যন্ত্র করছে, তাই ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করার আহ্বান তাদের। খুন, খারাপি, ধর্ষণ, অবিচার, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, মানুষ শান্তিতে নেই,
মানুষ মুক্তি পায় নাই, নির্বাচনকে পিছনে হটাবার ষড়যন্ত্র চলতেছে। আমি বলবো জবাবদার দায়িত্বে নির্বাচন দিতে হবে। খেলাফতে মজলিসের আমির বলেন, কেউ ফ্যাসিবাদের ভাষায় কথা বলতে চাইলে পালাবার পথ পাবে না। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা ইস্পাত কঠিন জনতার যে ঐক্য গড়ে তুলেছি, জনতার বিজয়ের মধ্য দিয়েই ইনশাআল্লাহ চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে। সমাবেশে যোগ দিতে চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, কক্সবাজার সহ চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলা থেকে হাজারো নেতাকর্মী আসেন। আগামীতে বৈষম্যহীন বাংলাদেশ চান বলেও জানান তারা। নতুন বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশের প্রত্যয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা চাই আগামী এই সামনের দিনটা ইসলামিক হোক এবং দেশের মানুষ শান্তিতে থাকুক। আগামী বাংলাদেশ সবাই ভারতীয় আধিপত্যবাদ, শুধু ভারতীয় নয়, কোনো বিদেশি শক্তি বাংলাদেশে হস্তক্ষেপ করতে পারবে না। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। সকল দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর ইসিকে তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর একটি হোটেলে আয়োজিত পলিসি ডায়ালগে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বা বিদেশি শক্তি চক্রান্ত না করলে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবে। তিনি বলেন, এনসিপি কারোর সঙ্গে সমঝোতায় যায়নি। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশে বিনিয়োগের ভবিষ্যৎ ও জাতীয় সম্পদ নিয়ে রাজধানীর একটি হোটেলে এনসিপি আয়োজিত পলিসি ডায়ালগ, যেখানে অংশ নেন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধার ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। ব্যবসায়ীদেরকে এবং রাজনীতি দুইটার একটা সমন্বয় আছে। রাজনৈতিক স্টেবিলিটি না থাকলে ব্যবসা হবে না। We want to create an ecosystem where businesses in Bangladesh do not just scale locally, they scale globally. অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংস্কারই এনসিপির মূল এজেন্ডা। আগের বাংলাদেশ 5ই আগস্টের পরে আর আগের জায়গায় যাবে না। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক। একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য নির্বাচনের সময়সীমা পেছাবে না বলে আশা প্রকাশ করেন তিনি। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এর প্রধান, তার একটা অসুস্থতার কথা আছে, তাদের সাথে তাদের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যাতে বিবেচনা নেয়, যাতে তফসিল ঘোষণার পরে সবাই নির্বাচনী যাত্রায় নির্বাচনী কার্যক্রমে আমরা শুরু করতে পারি। নির্বাচন কমিশন যাতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনের যাত্রাটা শুরু করে। নাহিদ ইসলাম বলেন, এনসিপি কারোর সাথে কোনো ধরনের প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য সমঝোতায় যায়নি, এর পুরোটাই অপপ্রচার। অতি দ্রুত সময়ের মধ্যেই আমাদের প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব। আমরা কারোর সাথে জোটে যেতে আগ্রহী নই, বরং আমরা যে তৃতীয় একটি জোটের কথা আপনারা শুনেছেন, সেই জোট প্রক্রিয়ার আলোচনা কিন্তু এখনো চলমান আছে। কিন্তু আমরা জোট করা বা কোনো দলের সাথে সেটা আমরা বন্ধ করিনি। নির্বাচনের পর সংস্কারের অগ্রযাত্রা অব্যাহত রাখার ব্যাপারে জোর দেন এনসিপির এই নেতা। বলেন, নির্বাচনের মাধ্যমে তাদের দলের অগ্রযাত্রা থামবে না, বরং ত্বরান্বিত হবে। নির্বাচনী পরিবেশ সম্পূর্ণভাবে পর্যাপ্ত পরিমাণে আছে এটা আমি বলবো না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। অভ্যুত্থানে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। মাগুরায় এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্যদিকে রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেয়া হলেও এখনও ইতিবাচক কোনো সাড়া মেলেনি। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সমসাময়িক ইস্যুতে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করাই এখন মূল লক্ষ্য। ফেব্রুয়ারির মধ্যেই দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। হত্যাযজ্ঞের সাথে যারাই জড়িত ছিলেন, যাদের হাতে রক্ত আছে, তাদের প্রত্যেককে বাংলাদেশে আমরা ফিরিয়ে আনব। এটা আমাদের শহীদদের কাছে আমাদের দায়, আমাদের শপথ। যারা শহীদ হয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আমাদের বিচার, আমাদের এই হত্যার বিচারের কী হলো। তো এটা আমাদের তো দায়, এটা আমাদের করতেই হবে। অন্যদিকে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির ইতিবাচক সাড়া মেলেনি এখনো। আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো, দেখা যাক কি হয়।
তারেক রহমান কবে দেশে ফিরবেন এ সম্পর্কে কোনো তথ্য নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। জাহিদ হাসান, যমুনা নিউজ। ক্ষমতায় গেলে বিএনপি গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবে বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কক্সবাজারের নির্বাচনী আসনে এক পথসভায় তিনি বলেন, দেশে ফ্যাসিবাদ অবসান হয়েছে, এখন উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে নেওয়ার সময়। সকালে মাতামুহুরী উপজেলার বহদ্দারকাটা বাজারে পথসভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় বিএনপির এই নেতা বলেন, ক্ষমতায় গেলে তার দল গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবে। 16-17 বছর যাবৎ এই ভোটাধিকার প্রয়োগের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে। আমাদের শপথ, শহীদের রক্তের শপথ, অঙ্গীকার, জনগণের প্রত্যাশা, আগামী দিনে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। মাতারবাড়ি মহেশখালী গভীর সমুদ্রবন্দর বাস্তবায়নের পরিকল্পনার কথা উল্লেখ করে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী এলাকাকে বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানান। মাতারবাড়ি মহেশখালী বন্দর প্রতিষ্ঠা করা আমাদের স্বপ্ন ছিল, পরিকল্পনা ছিল। আমরা জরিপ করেছিলাম, এলাকা নির্ধারণ করেছিলাম। তারপর আওয়ামী সরকার আসার পরে সেটা ধীর গতি হয়ে যায়। বাস্তবায়ন ইনশাআল্লাহ 1 থেকে 1.5 বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে সমুদ্র বন্দর বাস্তবায়িত হবে। গণসংযোগের আগে মগনামার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান আছে। এ ব্যাপারে সরকারের কোনো ব্যর্থতা নেই। সকালে পূর্বাচলে ফায়ার সার্ভিস ট্রেনিং গ্রাউন্ডে ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুর্যোগ মোকাবেলায় 55,000 ভলান্টিয়ারকে ট্রেনিং দেওয়ার কথাও জানান উপদেষ্টা। বলেন, দুর্ঘটনায় ভলান্টিয়ারদের স্বেচ্ছাশ্রম অনন্য নজির। সাম্প্রতিক সময়ের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সহ বড় বড় দুর্ঘটনায় ফায়ার ফাইটারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভলান্টিয়াররাও অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন। কোনো রকম সুবিধা না নিয়ে নিঃস্বার্থভাবে স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করেন ভলান্টিয়াররা। রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ট্রেনিং গ্রাউন্ডে ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার্স ডে উপলক্ষে স্বেচ্ছাসেবকদের প্রদর্শিত মহড়া দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ভলান্টিয়াররা নিঃস্বার্থ সেবার মাধ্যমে জনগণের বন্ধু হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তাদের সুযোগ সুবিধা প্রদান ও প্রশিক্ষণের মান বাড়ানোর চিন্তা করছে সরকার। এ সময় তিনি নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের বিষয়ে কথা বলেন। এখানে সরকারের কোনো ব্যর্থতা নাই, উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে। ভারী অস্ত্র এরকম কোনো বাইরে নাই। পুলিশ কমিশন অধ্যাদেশ রাজনীতি মুক্ত হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, আইন করা হয় জনগণকে সেবা দেওয়ার জন্য। এই আইনটা করা হয়েছে জনগণ যেন সেবা পায়, জনগণের সেবার জন্য। কোন বাহিনী কি তাদের জন্য না, এটা বাহিনী যে তাদের যদি কোনো সমস্যা থাকে এটাও তারা রিকমান্ড করতে পারবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর অনেক ভবন ঝুঁকিপূর্ণ। এর পেছনে রাজুকেরও দায় আছে। লোকবলের অভাব আর দুর্নীতির কারণে অনেক কিছুই করতে পারে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। সকালে এফডিসিতে এক ছায়া সংসদে একথা বলেন সংস্থাটির চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। তিনি জানান, বাড়ির মালিকরা রাজুকের প্ল্যান অনুযায়ী বাড়ি না বানিয়ে নিজের সুবিধামতো ভবন নির্মাণ করেন। 21 নভেম্বর ঢাকায় 5.7 মাত্রার ভূমিকম্প হয়। এরপর মৃদু ও মাঝারি মাত্রার বেশ কিছু কম্পন অনুভূত হয় সারা দেশে। দেখা দেয় আতঙ্ক, উদ্বেগ। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে ভবন মালিকদের দায়িত্বশীলতা নিয়ে শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত হয় একটি ছায়া সংসদ। আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অংশ নেন সেন্ট জোসেফ ও শহীদ আনোয়ার গার্লস স্কুলের শিক্ষার্থীরা।
ভবন মালিক যদি দায়িত্বশীল হয়ে শক্তিশালী ও নিরাপদ ভবন তৈরি করে তবেই কেবল ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে। সরকার এবং সাধারণ জনগণের যৌথ ভূমিকাই পারে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে। বিতর্কে উঠে আসে রাজধানীতে ভবন নির্মাণের নানা দুর্বলতা, দুর্নীতি আর সরকারি প্রতিষ্ঠানের ব্যর্থতা, যার ফলে লাখ লাখ ঝুঁকিপূর্ণ ভবন এখন আতঙ্কের কারণ। হাউজিং কোম্পানিগুলো তারা কোনো আইন কানুন নকশা কোনো কিছু তোয়াক্কা করছে না। ইভেন রাজুক যখন বলে দিল যে তারা তদারকি করছে, তারা ড্রোন দিয়ে সার্ভে করবে বলছে, তখন কত তাড়াতাড়ি বিল্ডিং শেষ করে ফেলা যায়, কারণ বিল্ডিং শেষ করে ফেললে তো আর সেই বিল্ডিং ভাঙা যাবে না। অনুষ্ঠানে রাজুকের চেয়ারম্যান জানান, ভবন নির্মাণে সঠিক প্ল্যানেরই অনুমোদন দেয়া হয়, কিন্তু ইচ্ছে মতো ভবন নির্মাণ করেন মালিকেরা। কম জনবল আর দুর্নীতির কারণে সেসব ঠেকানো যায় না, এমনটাও আক্ষেপ তার। বাড়িওয়ালারা যখন প্ল্যান নেয় তখন তারা অঙ্গীকার করে যে আমি 5 ফিট জায়গা একটা অঙ্গীকারের মধ্যে 5 ফিট জায়গা ছেড়ে দেবো, এদিকেও বলে আমি 5 ফিট জায়গা ছেড়ে দেবো, কিন্তু ওই পর্যন্তই। যখন বাড়ি করে তখন দেখা গেল রাস্তা 10 ফিটের জায়গায় ওইটা 8 ফিট হয়ে গেছে। এখন এইভাবে অঙ্গীকারনামা দিয়ে হবে না, এটা রাজুককে অথবা সিটি কর্পোরেশনকে অথবা যদি পৌরসভা হয় পৌরসভাকে তাদেরকে দলিল করে দিতে হবে। এই দলিল না করে দেওয়া পর্যন্ত তারা এখানে বাড়ির প্ল্যান পাবে না এবং কাজ ধরতে পারবে না। সম্প্রতি ঘন ঘন ভূমিকম্প অনুভূত হচ্ছে ঢাকায়। রাজুকের চেয়ারম্যান মনে করেন, বড় পরিকল্পনা হাতে নিলে এখনও রাজধানীকে রক্ষা করা সম্ভব। এখনও কিন্তু সময় শেষ হয়ে যায়নি। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ। নেতারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা ও পাটগ্রাম সহ বিভিন্ন সীমান্তে এক সপ্তাহে 4 জন বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। তবুও সরকারের কোনো প্রতিবাদ দেখা যায়নি। তাদের দাবি, 2009 সাল থেকে 1.5 যুগে 6 শতাধিক বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। বিচারহীনতার কারণে নির্যাতন ও লাশ ঝুলিয়ে রাখার মতো ঘটনা ঘটছে। সীমান্তে আর কোনো লাশ পড়লে ছাত্র সমাজ কঠোর প্রতিরোধ গড়ে তুলবে বলেও জানান তারা। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। আমার সীমান্তে হত্যা হয়, তাদের খুঁজে পাওয়া যায় না। শিক্ষা জীবনকে ধ্বংস করে দিয়ে তারা এখন দাঁড়িপাল্লার খ্যাপ মেরে বেড়াচ্ছে। আপনারা যদি বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করেন, আমরা কিন্তু সিকিম অশান্ত করে দিব। আগামী 48 ঘন্টার মধ্যে ভারতীয় হাইকমিশনকে ডেকে তাকে জিজ্ঞাসা করতে হবে বাংলাদেশের 2 নাগরিককে কেন পিটিয়ে হত্যা করে তার লাশ পটকাতে পারি দেওয়া হয়েছে। মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহীটিকে শেষ পর্যন্ত নিরাপদে খাঁচায় নিতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। ঘটনার পরপরই নিরাপদে সরিয়ে নেওয়া হয় দর্শনার্থীদের। বিকেল 5টার পর খাঁচা থেকে বাইরে বেরিয়ে আসে সিংহীটি। কর্তৃপক্ষ জানায়, এ সময়ে চিড়িয়াখানা বন্ধের সময় হওয়ায় দর্শনার্থীও তেমন ছিল না, তাই কোনো জটিলতা তৈরি হয়নি। পরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ প্রশিক্ষিত দল প্রায় 1 ঘন্টা অভিযান চালিয়ে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহীকে অচেতন করে ফের খাঁচায় বন্দী করে। প্রাণীটি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ বয়জার রহমানকে প্রধান করে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 দিনের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় একই পরিবারের 3 জন সহ প্রাণ হারিয়েছেন 4 জন, আরও 4 জন আহত। সকালে উপজেলার কৈডুবি রেল ক্রসিং এলাকায় হয় এই দুর্ঘটনা। হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা থেকে যাত্রী নিয়ে পূর্ব সদরদি যাচ্ছিল অটোরিকশাটি। কৈডুবি পৌঁছালে কুয়াকাটা থেকে ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান রিমু বেগম, তার শিশুপুত্র রাইহান ও মা নুরুন্নাহার বেগম। এছাড়া প্রাণ হারান অটোরিকশার অপর যাত্রী। আহত চালক সহ 3 যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও বাস জব্দ করে পুলিশ। ফরিদপুরে একটি বহুতল ভবনের এক পাশ ধসে পড়েছে, তবে কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্ত ভবনটির পাশে একটি বহুতল ভবনের পাইলিংয়ের কাজ চলছিল। দুপুরের দিকে শহরের নীলটুলি এলাকার মুজিব সড়কে হয় এই ঘটনা। ক্ষতিগ্রস্ত ভবনটিকে বেস্ট বাই শোরুম আছে। কর্মীরা জানান, তারা সকালে এসে ফ্লোরের টাইলসে ফাটল দেখতে পান। ফাটল ধীরে ধীরে বড় হতে থাকে। এক পর্যায়ে ধসে পড়ে ভবনের এক পাশ।
ভবন মালিক জানান, পাইলিং কাজ সাবধানে করার জন্য পাশের মালিককে বারবার অনুরোধ করা হয়েছিল, কিন্তু তারা সে অনুযায়ী কাজ করেননি। এই ঘটনার বিচার দাবি করেন তিনি। অভিযুক্ত সঞ্জয় সাহার সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। নৃত্যশিল্পী অর্থী আহমেদের প্রশিক্ষণ ও নির্দেশনায় পরিবেশিত হল লোকনৃত্য মায়া প্রাণ। রাজধানীর ছায়ানট মিলনায়তনে পরপর দুটি পরিবেশনা হয়। গানের ছন্দে নাচে লোকবিশ্বাস, কৃষি উৎসব, প্রেম আর আবেগ যেন হয়ে ওঠে জীবন্ত। গ্রামীণ বাংলার চিরায়ত রূপ, শহুরে কংক্রিটের দেয়ালের মধ্যেও এজন্য শেকড়ের অনুভূতি। আবহমান বাংলার মুখ ফুটে উঠল শিল্পীদের নাচের মধ্য দিয়ে। নানা বয়সীদের নাচের দল ছন্দ, গতি এবং মুদ্রায় ফুটিয়ে তোলে বাংলার সংস্কৃতি। খণ্ডচিত্রগুলো মনে করিয়ে দেয় লোকজ বাংলা। ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে অর্থী আহমেদ ডান্স একাডেমির পরিবেশনায় লোকনৃত্য মায়াপ্রাণ হয়ে উঠেছে জীবনের গল্প। গানের ছন্দে নাচে লোকবিশ্বাস, কৃষি উৎসব, প্রেম আর আবেগ যেন হয়ে ওঠে জীবন্ত। অর্থী আহমেদের প্রশিক্ষণ ও নির্দেশনায় শিল্পীরা পরিবেশন করেন মায়াপ্রাণ। ফুল টিম যেভাবে এত কম সময়ে আমাকে হেল্প করেছেন, আফিজা আপু, পাইন ভাইয়া, এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। আমাদের পক্ষ থেকে এটা থ্যাংক ইউ। এই পরিবেশনায় যারা নেচেছেন তারা কেউই পেশাদার শিল্পী নন। এদের কেউ শিক্ষক, কেউ ব্যাংকার বা চাকুরে। আমি শালিদা যুক্ত, আমি ব্র্যাকের লিগ্যাল এন্ড কমপ্লায়েন্সে আছি। টুডে আই এম শেয়ারিং দ্য স্টেজ উইথ মাই ইয়াঙ্গার সিস্টার। আমি মির্জা পারমিতা বিশ্বাস, আমি বর্তমানে ক্লাস 4 এ পড়ি। আমি মনি, আমি নাচতে ভালোবাসি। আমি শারিকা আলম, আমি একজন ইংরেজির শিক্ষক। আমি আসলে আমার হাজবেন্ডকে আমার এই বাচ্চাকে থ্যাংক ইউ দিতে চাই। ছায়ানটে পরপর দুটি পরিবেশনা করেন শিল্পীরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কারের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। এবার তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিলেন সদ্য বহিষ্কৃত এই নেতা। জানান, শিগগিরই আত্মপ্রকাশ করবে তার দল। এদিকে বাবরি মসজিদ তৈরির নামে সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দিচ্ছেন হুমায়ুন কবির, অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গে আলোড়ন সৃষ্টি করেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদ ধ্বংসের 33তম বার্ষিকীতেই মুর্শিদাবাদে এর ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দেন তিনি। কিন্তু এই উদ্যোগই যেন কাল হয়ে দাঁড়ালো বিধায়ক হুমায়ুন কবিরের জন্য। বিরোধী দল তো বটেই, নিজ দলেও তোপের মুখে পড়েছেন হুমায়ুন কবির। তার এমন পদক্ষেপকে সাম্প্রদায়িক উস্কানি হিসেবে আখ্যা দিয়েছে দলেরই নেতাকর্মীরা। আর তাতে লাভবান হবে বিজেপি, এমন মত তৃণমূল কংগ্রেসের। এদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রভাবশালী এই নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সবথেকে কালো দিন, সেইটাকে আবার উস্কে দেওয়া, অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া, সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। দল থেকে সাময়িক বহিষ্কারের খবরে নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির। 22 ডিসেম্বর যার আত্মপ্রকাশ হবে। একই সাথে তৃণমূল কংগ্রেস স্থায়ীভাবে ছাড়ার ঘোষণাও দেন তিনি। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের মুখে শুনলাম। এর আগেও 2015 সালের 25শে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিনা নোটিশে আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছিল। কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই, এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করব। এর আগেও বেশ কয়েকবার দল থেকে বহিষ্কার হয়েছেন হুমায়ুন কবির। অনিক রহমান, যমুনা নিউজ। রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর মার্কিন কড়াকড়ি আরোপের কঠোর সমালোচনা করেছে ভ্লাদিমির পুতিন। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ আনে পুতিন। যত চাপই আসুক না কেন ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ভারত শান্তির পক্ষে বলে জানান নরেন্দ্র মোদী। ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সরকারি বাসভবনে বৈঠকে বসেন দুই নেতা। আলোচনায় দুই দেশের সামরিক, বাণিজ্যিক এবং কূটনৈতিক ইস্যুগুলো গুরুত্ব পাবে, এটা আগে স্পষ্ট করা হয়। সঙ্গত কারণেই মোদি পুতিনের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় বাণিজ্য ইস্যুটি। বিশেষ করে দুই দেশের মধ্যে হওয়া জ্বালানি তেল সরবরাহের ওপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কড়াকড়ি আরোপের ইস্যুটি গুরুত্ব পায়। এ সময় ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট। বলেন, ভারত ইউরোপের সাথে জ্বালানি কেনাবেচা করলেও শুধু মস্কোর সাথেই কঠোর হচ্ছেন ট্রাম্প। ট্রাম্প তার নিজের পরিকল্পনা মতো চলেন। ভারতের সাথে ইউরোপের বহু দেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। অঞ্চলটির অনেক দেশেই ভারত জ্বালানি রফতানি করে, অথচ ট্রাম্প কঠোর হচ্ছেন শুধু রাশিয়ার কাছ থেকে জ্বালানি নেয়। আসলে ভারতের এই উন্নয়নকে সহজ নেওয়া হচ্ছে না। এদিকে আলোচিত হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইস্যুটিও। ভারতের প্রধানমন্ত্রী যে কোনো মূল্যে সংঘাত বন্ধের আহ্বান জানান। শান্তি প্রতিষ্ঠার মাধ্যমেই পৃথিবীর কল্যাণ। যে কোনো সংকটের সমাধান শান্তিপূর্ণভাবে হওয়া উচিত। যুদ্ধ বন্ধে গেল কয়েকদিন যে ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়িত হলে অবশ্যই শান্তি প্রতিষ্ঠা হবে। এর আগে 2 দিনের সফরে বৃহস্পতিবার ভারতে পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।